আলু বেগুন দিয়ে ভোলা মাছের এই রেসিপিটা যদি কোনো দিন না খেয়ে থাকুন বন্ধুরা, তবে আমার অনুরোধ রইল ঠিক এইভাবে একদিন আলু বেগুন দিয়ে ভোলা মাছ রান্না করে খেয়ে দেখুন। আমরা সাধারণত ভোলা মাছে ঝাল খেয়ে থাকি, তবে এইভাবে আলু বেগুন দিয়ে ভোলা মাছ রান্না করলে কিন্তু খেতে অসাধারণ লাগে। তো নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি বন্ধুরা। আর তাই তো প্রতিদিনের মতো আজও নিয়ে এসেছি আমি একটা নতুন ধরনের রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু বেগুন আর ভোলা মাছ দিয়ে দারুণ একটা রেসিপি। আর এই রেসিপিটা দেখতে হলে বন্ধুরা অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন, একদম স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু এটা বুঝতেই পারবেন না। এই যে দেখুন বন্ধুরা, আমি এখানে ভোলা মাছ নিয়ে নিয়েছি 6 টুকরো। মাছটা অনেকটাই বড় ছিল, তাই এটাকে বাজার থেকে কেটে নিয়ে আসা হয়েছে। তারপরে আমি মাছগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেব। আর এই যে বন্ধুরা, আমি এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। এখন আমি হাত দিয়ে ভালো করে এই লবণ হলুদটাকে মাছের সঙ্গে মাখিয়ে নেব। আর মাছের লবণ হলুদ মাখানোর কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে, তাই আমি হাত দিয়ে খুব ভালো করে মাছগুলোর গায়ে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। মাছগুলোর গায়ে আমার খুব ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এখন এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। আর বন্ধুরা, আজকে আমার পরিবারে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর সময় ও নিয়ম মেনে আমিও কিন্তু আপনার পরিবারে চলে যাব। মাছগুলোকে রেস্টে রেখে দিয়ে আমি রান্নার জন্য আদা পেঁয়াজ রসুন এগুলোকে কেটে নিলাম। আর এগুলোকে কেটে নিয়ে আমি একটা মিক্সি জারে রেখে দিয়েছি। এখন এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। আর বন্ধুরা, আপনারা তো দেখতেই পেলেন এখানে আমি পেঁয়াজ আদা রসুনের সঙ্গে বেশ কিছুটা কাঁচা লঙ্কাও পেস্ট করে নিলাম। এই যে পেস্টটি কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি কিন্তু এটা অনেকটা পরিমাণেই করেছি, তবে যেটুকু প্রয়োজন সেটুকুকে আমি তুলে নেব, আর বাকিটুকু আমি অন্যান্য রেসিপির জন্য রেখে দেব। আর এখন ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি ওভেনটাকে অন করে দিলাম। কড়াইটাকে এখন আমি খুব ভালো করে গরম করে নেব। কড়াইটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। আর কড়াইটাকে নাড়িয়ে চাড়িয়ে তেলটাকে কিন্তু আমি কড়াইয়ের চারপাশে একটু মাখিয়ে নিলাম। এখন তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নেব, যাতে কড়াই থেকে ভালোভাবে ধোঁয়া ওঠে। কড়াইটা কিন্তু খুব ভালো গরম হয়ে গেছে। এখন আমি একে একে মাছের পিসগুলোকে দিয়ে দিলাম। আমার এখানে সব কটা মাছের পিসই একসাথেই ভাজা হয়ে যাবে। আর আমার কিন্তু বন্ধুরা ভোলা মাছ খেতে খুব ভালো লাগে। আমার মতো কোন কোন বন্ধুর ভোলা মাছ খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর মাত্র কয়েকদিন আগেই কিন্তু ভোলা মাছের আর একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর সেটা যদি আমার কোনো বন্ধু না দেখে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে রেসিপিটা দেখে নিতে পারেন। মাছগুলোর এখন এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি খুব সাবধানে মাছগুলোকে আস্তে আস্তে উল্টে দেব। এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু আস্তে আস্তে খুব সাবধানে মাছগুলোকে উল্টে দিচ্ছি। এই মাছগুলো কিন্তু খুবই নরম হয়, তাই খুব সাবধানে এগুলোকে উল্টানো লাগবে। আমার সবগুলো মাছ কিন্তু উল্টানো হয়ে গেছে। এখন এই পিঠগুলোকেও আমি খুব ভালো করে ভেজে নেব। আর এই যে দেখুন বন্ধুরা, মাছগুলোর কিন্তু দুই পিঠ আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে আবার মাছগুলোকে অন্য পাত্রে তুলে নিলাম। এই যে দেখুন বন্ধুরা, মাছগুলো কিন্তু আমার সবগুলোই অন্য পাত্রে তোলা হয়ে গেছে। আর কড়াইতে এখন তেলের পরিমাণ খুবই কম থাকায় আমি আরেকটু তেল দিয়ে দিলাম।
এখন আমি আরও 1 চামচ তেল দিয়ে দিলাম কড়াইতে। আমি কিন্তু সবসময় বন্ধুরা প্রতিদিনের রান্নাগুলো খুব কম তেলে করারই চেষ্টা করি, তবে রান্না বিশেষে মাঝে মাঝে কিন্তু একটু কম বেশি হয়ে যায়। আর এই যে বন্ধুরা, আমি কিন্তু বেগুনগুলোর মাঝখানে একটু ফাটিয়ে নিয়েছিলাম পোকা আছে কিনা দেখার জন্য। এখন আমি এই বেগুনগুলোকে ভেজে নেব, তাই সব কটা বেগুনের টুকরো আমি দিয়ে দিলাম কড়াইতে। এই যে বন্ধুরা, সব বেগুন কিন্তু আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এখন একটু নেড়েচেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তবে আমি এখানে খুব সামান্য পরিমাণেই লবণ ব্যবহার করেছি। আর লবণের সঙ্গে কিন্তু আমি সামান্য পরিমাণে হলুদও দিয়ে দিলাম। এখন লবণ আর হলুদ দিয়ে বেগুনগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে নিলাম। আর তাড়াতাড়ি যাতে ভাজা ও সেদ্ধ হয়ে যায় এই জন্য আমি কড়াইটাকে ঢাকা দিয়ে দিলাম। আর মাঝখানে দুবার আমি কড়াইয়ের ঢাকনা খুলে বেগুনগুলোকে কিন্তু উল্টে পাল্টে দিয়েছি। এই যে বন্ধুরা, বেগুনগুলো কিন্তু আমার দু পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এই ভাজা বেগুনগুলোকে অন্য একটা পাত্রে তুলে নেব। আমি কিন্তু সব কটা ভাজা বেগুন অন্য পাত্রে তুলে নিয়েছি। আর কড়াইটাও কিন্তু এখন আমার খালি হয়ে গেছে। আর কড়াইতে একদমই তেল না থাকায় আমি আবারও একটু তেল দিয়ে দিলাম। এখন আমি 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। আর তেল দিয়ে আমি দিয়ে দিলাম একটা চেরা শুকনো লঙ্কা। এবার দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে সাদা জিরে। শুকনো লঙ্কা ও জিরেটাকে একটু নেড়েচেড়ে নিলাম। আর যখন এর থেকে সুন্দর গন্ধ বেরোলো তখন আমি দিয়ে দিলাম কেটে ও ধুয়ে রাখা আলুগুলোকে। আলুগুলো দিয়ে আবার একটু আমি নেড়েচেড়ে দিলাম। আর এখন কিন্তু আমি এতে লবণ বা হলুদ কোনোটাই দেব না। আমি এখন এর একটা ঢাকা দিয়ে দিলাম। আর মাঝখানে একবার ঢাকা খুলে আমি আলুগুলোকে কিন্তু নেড়েচেড়ে দিয়েছি। আবারও আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আবারও আমি আলুগুলোকে একটু নেড়েচেড়ে নিলাম। এখানে কিন্তু আলুগুলো খুব হালকাভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে যে আদা পেঁয়াজ রসুনের পেস্ট করে রেখেছিলাম, সেখান থেকে 3 চামচ মতো পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট তুলে নিয়ে দিয়ে দিলাম কড়াইতে। এই যে বন্ধুরা, আমি কিন্তু 3 চামচই আদা পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর এই পেঁয়াজ আদা রসুনের পেস্টটি দিয়ে আলুর সঙ্গে কিন্তু এটাকেও ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। একটু সময় নেড়েচেড়ে নিলেই এটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। যেহেতু আমি রান্নায় তেলের পরিমাণটা একটু কম দেই, তাই কিন্তু এর চেহারাটা ঠিক এই রকম হয়েছে। আর বেশি তেল ব্যবহার করলে মশলা থেকে কিন্তু তেল ছাড়তো। এখন আমি দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে জল। আর জল দিয়ে এখন আমি দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলোকে। এখানে আমি আমার এই মশলা ছোটো চামচের 1 চামচ করে ধনের গুঁড়ো ও জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর যেহেতু আমি কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছিলাম, তাই এখানে আর আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। কাঁচা লঙ্কাগুলো খুবই ঝাল ছিল, তাই আলাদাভাবে আমি আর গুঁড়ো লঙ্কার ব্যবহার করলাম না। এবার আমি ঝোলের কালারের জন্য দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এখন সব মশলাগুলোকে একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। তাই একটু সময় নিয়ে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিলাম। আর মশলাটা যত ভালো কষানো হবে ততই কিন্তু তরকারির টেস্ট হবে। তাই একটু সময় নিয়ে আর ধৈর্য সহকারে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর বন্ধুরা, এখানে আমি এই গুঁড়ো মশলার সঙ্গে সামান্য পরিমাণে হলুদও দিয়েছিলাম, সেটা কিন্তু আমার কোনোভাবে দেখছি স্কিপ হয়ে গেছে। মশলাটা কষানোর পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জলের ব্যবহার করবেন। পরিমাণ মতো জল দিয়ে এখন আমি কড়াইটাকে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট এটাকে খুব ভালো করে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি। এখন আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি অফ ক্যামেরায় এই ভাজা বেগুনগুলোকে দিয়ে দিলাম এই ঝোলের মধ্যে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু ভাজা বেগুনগুলোকে অফ ক্যামেরায় ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি।
ভাজা বেগুনগুলো দিয়ে আবার এটাকে আমি একটু নেড়েচেড়ে নিলাম। আর ঝোলে লবণের পরিমাণটা চেক করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর পরিমাণ মতো লবণ দিয়ে আবার এটাকে কিন্তু নেড়েচেড়ে নিলাম। এখন আমি এই ভাজা মাছগুলোকেও দিয়ে দেবো এই ঝোলের মধ্যে। তো বন্ধুরা, খুব সাবধানেই আমি এই ঝোলের মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম। আর ভাজা মাছগুলোকে দিয়ে এটাকে খুন্তি দিয়ে ভালো করে কিন্তু ঝোলের সঙ্গে সেট করে দিতে হবে, যাতে ঝোলের মধ্যে মাছের টুকরোগুলো ডুবে থাকে। আর তবেই মাছগুলোর মধ্যে তেল, ঝাল, লবণ সব সমান পরিমাণে ঢুকবে। এখন এই মাছের টুকরোগুলো ঝোলের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে সেট করা হয়ে গেছে। এবার আমি কড়াইটাকে আবারও ঢেকে দিয়ে 5-7 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। আর 5-7 মিনিট পরে এসে আমি ঢাকাটাকে এখন খুলে নিলাম। তো আমার মনে হচ্ছে ঝোলের পরিমাণটা একটু বেশি রয়ে গেছে। আমি কিন্তু এটাকে আরও 4-5 মিনিট ফুটিয়ে নেব। এখন লবণটাকে আবার আমি একটু চেক করে নিলাম। সব ঠিকঠাক থাকায় আমার আর আলাদাভাবে লবণ দেওয়ার প্রয়োজন হলো না। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এই ভোলা মাছের সঙ্গে যদি একটু ধনেপাতা দেওয়া হয় তবে কিন্তু খেতে এটা বেশ লাগে। তাহলে বন্ধুরা, আজকে ভোলা মাছের রেসিপিটা কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশনটা কিন্তু মনে করে সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন।